বাংলাদেশকে ভারতের কাছে বর্গা দিয়ে নিজের চেয়ারের দাম আদায় করেছিল। নতুন বাংলাদেশের চেয়ারও হবে স্বাধীন, বাংলাদেশের মানুষও হবে স্বাধীন। বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে কোনো যৌক্তিক সমালোচনা করা যাবে, সেটা শাসকের হোক বা রাষ্ট্রের হোক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের কোন কুলাঙ্গার হিন্দুত্ববাদী ধর্ম নিয়ে বেচা ব্যবসা করা গতি মিডিয়ার হোক, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মিডিয়াগুলো সেই খবর ছাপাতে হবে এতদিন কার অঙ্গুলি ইশারায়। আমরা নতুন বাংলাদেশ সেই সমস্ত প্রশ্ন খুঁজব। ততদিন পর্যন্ত স্বর্ণা দাসের বা ফেলানির হত্যার সুবিচার হবে না যতদিন পর্যন্ত আর বাদ বাকি অফিসারের সুবিচার পাওয়া যাবে না ততদিন। যদি স্বর্ণা দাসের বিচার আদায় করতে হয় তাহলে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের অধস্তন সম্পর্ক রয়েছে এই সবগুলো সুবিচার হওয়া লাগবে। আমাদের পানি বন্টন সুবিচার হওয়ার, আমাদের পানির ন্যায্য উদ্ধার আসবে, আমাদের পররাষ্ট্রনীতি পাল্টাতে হবে। বাংলাদেশ থেকে গণহত্যাকারী পালিয়ে গিয়ে কিভাবে ভারত আশ্রয় নিতে পারে, গণহত্যাকারী, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে। ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার দিকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে। বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে থেকে বলতে চাই, ভারত সরকার আপনার সেনা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই। আপনি আপনার দেশের আন্দোলন সামলান, বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব। আর আপনি যে গণহত্যাকারীকে আপনার দেশে আশ্রয় দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে বর্গা দেওয়া নয়। ফেলানি থেকে স্বর্ণা দাস আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই, একই সঙ্গে আমরা আব্রাহের হত্যার বিচার চাই, একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না? বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশকে কি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করবো। তবু বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশের নতুন বক্তব্য, ছাড়ো ভারত ভক্তি, তবেই মিলবে মুক্তি। আজকে এই জুলাই গণঅভ্যুত্থান ফোরামের মঞ্চ থেকে আমি ফেলানি, স্বর্ণা দাস এবং ভারতীয় আধিপত্যবাদের শিকার সকল ব্যক্তির পক্ষ থেকে সুবিচার দাবি করছি এবং বাংলাদেশের জনগণকে আশ্বাস দিচ্ছি বাংলাদেশের মানুষ এখন স্বাধীন। আপনারা নির্ভয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, কথা বলতে পারেন। ধন্যবাদ মিস্টার তাবাসসুমকে। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ইমন। একটা লাইভ চলতেছে, কিছুক্ষণ দেই। ভারতীয় আগ্রাসন আসলে আজকালকার কোনো কথা না। এর আগেও আমার ক্যাম্পাসের 1 বছরের জীবনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আমরা রাজনীতি কয়েকবার দাঁড়িয়েছি সেটা হিসাব করতে গেলে আমরা আঙুলের সংখ্যার চেয়ে হয়তো বেশি হবে। কিছুদিন আগে ভারতের যে রেল ট্রানজিট ছিল সেটা নিয়ে যখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটা মিছিল নিয়ে যাই, পুলিশ আমাদের উপর হামলা করে। একটা স্বাধীন দেশে কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারবো না? কেন কথা বলতে গেলে আমাদেরকে বারবার দেখানো হয় যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধু? সেই সময়ের দায় 71-এর তারা আমাদের যেই সাহায্যই করেছিল সেটার দায় আমরা এত বছর ধরে কেন নিতে পারবো? আর কত বছর ধরে আমরা সেই দায় মিটিয়ে যাব? ভারত কিছুদিন আগে যে পানি আগ্রাসনের কারণে আমাদের দেশে যে বন্যা হলো সেখানে বারবার আমাদেরকে ভারতের মিডিয়া যেভাবে ব্যঙ্গ করলো, বারবার আমাদেরকে দেখানো হয় যে 71-এ যদি ভারত আমাদের সাহায্য না করত বাংলাদেশ নাকি স্বাধীন হতো। সেসব প্রশ্ন দূরে থাক, একটা বন্ধু রাষ্ট্র যখন আমরা ভারতকে বলছি, প্রথমত আমাদের দেখতে হবে যে ভারত আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ কতটা করেছে। এই কত বছরে শুধু বর্ডার গেলেই না, ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো কি আসলে সমচুক্তি ছিল? শুধু রেল ট্রানজিটের আগে বাংলাদেশের যে 4টা মূল সড়ক দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছিল, বাংলাদেশের যে বন্দরগুলো ভারতকে মুখ দেওয়া, এই কিছুদিন আগে যে মংলা বন্দর হলো, পায়রা পোর্ট, এগুলো সবগুলো ভারতকে মুখ দেওয়া। আমাদের প্রত্যেকটা জায়গায় কেন এভাবে ভারতের আধিপত্য থাকবে? বাংলাদেশের ক্ষমতার লক্ষ্যে কে বসবে? এটাতে কেন ভারতের সরকারের কোনো কথা বলার জায়গা থাকবে? আমরা এই ধরনের ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই আমলেও কথা বলেছি, এবং সামনে যদি এই ফ্যাসিস্ট সরকারের মতো পরবর্তী কোনো সরকারও যদি আমাদের কথা বলতে বাধা দেয় আমরা তারপরে দাঁড়াবো। ভারতীয় আগ্রাসন
শাসন বাংলাদেশের জনমানুষের উপরে এই পরবর্তী বছরগুলোতে যাতে কখনোই না থাকে, এটার দ্রুততম সমাধান আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। আমরা সত্যটা পররাষ্ট্রনীতি চাই, যেটার মাধ্যমে বাংলাদেশের সরকার ভারতীয় হাই কমিশনকে একটা চিঠি দেবে, বরং আন্তর্জাতিক আদালতে একটা মামলা করবে যে কেন 2018 সাল পর্যন্ত বাংলাদেশে যে 1400 প্লাস, শুধু 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে 1400 চেয়ে বেশি বর্ডার কিলিং হয়েছে, 1100 চেয়ে বেশি মানুষ একটা হয়েছে, অর্থাৎ তাদেরকে গুম করা হয়েছে বর্ডার এরিয়া থেকে। বাংলাদেশের বিএসএফের উপরেও গুলি চালিয়েছে, কিন্তু এই পর্যন্ত একটা মামলাও আমরা কোনো ধরনের মামলা দিতে থাকি, নিষ্পত্তি দিতে থাকি, আমরা কোনো একটা মামলাও দেখিনি। শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনারা ভারতকে চালাতে পারবেন না। আমরা হাই কমিশনের কাছে শুধুমাত্র একটা চিঠি দিয়ে আপনি তাদেরকে 1500টা লাশ করার পরও শুধুমাত্র একটা চিঠি দিয়ে তাদেরকে সতর্ক করার আর সময় নাই। এই 1500 লাশ শুধু 2018 পর্যন্ত পড়েছে। এই 2014 সালে এসে আমি হলফ করে বলতে পারবো এই লাশের সংখ্যা আসলে 2000-এর মতো। এই 2000 লাশের বিরুদ্ধে আমি কোনো চিঠি চাই না। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা শক্ত পররাষ্ট্রনীতি দাঁড় করাবে এবং ভারত সরকারের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে এগুলোর প্রচার করা হবে। শুধুমাত্র সামরিক বেসামরিক মানুষ না, এই যে স্বর্ণা দাস হত্যার যে ঘটনা, সেখানে বিভিন্ন মহল নানাভাবে এটা যুক্তি খণ্ডন করার চেষ্টা করছে যে তারা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। যদি কেউ এই ধরনের অবৈধ কাজ করার চেষ্টা করে, সেটা চোরাচালানকারী হোক অথবা বর্ডার দিয়ে ভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করা হোক, সেখানে আপনারা তাকে ডিটেইন করবেন। আপনারা এইভাবে শুট অ্যান্ড ফাইট নীতি পালন করতে পারেন না। ভারত সরকারের বাংলাদেশের সাথে যে শুট অ্যান্ড ফাইট নীতি, এটার পরিবর্তন করতে হবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি সহ যে সকল ট্রানজিট এবং সব ক্ষেত্রে যে সকল অসম চুক্তি আছে, আমরা এইসব চুক্তি বাতিল করে একটা সদর চুক্তি চাই। ধন্যবাদ। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন কবি শামসুল হুদা। শাহবাগ যাবেন তারেকের প্রোগ্রামে, শাহবাগে তো একটা তারেক। ভারত যদি স্বামী রাষ্ট্র হয় তাহলে কিন্তু আমাদের স্ত্রীকে পেয়ে গেছে আমার কাছে মনে হয়। আর সীমান্ত হত্যা, সীমান্ত শুনলেই মনে হয় লাশ। আমার কাছে মনে হয় সীমান্তই একটা লাশ। আমাদের বাংলাদেশের যত সীমান্ত আছে, সীমান্তের 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় না, এতটাই রেস্ট্রিক্টেড করে রাখছে আমাদের। তো এই যে ফেলানি থেকে শুরু করে যত হত্যা, এই পর্যন্ত যত সরকার আসছে, তারা কখনোই এই হত্যাগুলোর বিচার চায় নাই। সবসময় আমরা চেয়েছি, আমরা কথা বলতে গেলেই আমাদের থামিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে 16টা বছর এই যে যত হত্যা হয়েছে, সবগুলোর বিচারের জন্য ওরা যতবার আমরা এই বিচারের জন্য দাবি তুলেছি, আমাদের রাষ্ট্রের ভিতর ঢুকে এসে আমাদেরকে হত্যা করে গেছে। তো আমি চাই বাংলাদেশে এই আমরা এখন যে একটা স্বাধীন রাষ্ট্রে আছি, আমরা এই যে ভোটারের মাধ্যমে যে একটা স্বাধীন রাষ্ট্র গড়ার একটা পরিকল্পনা নিয়েছি, সেটার মাধ্যমে এই অভ্যন্তরীণ সরকার এবং যত সরকার আসবে, সীমান্তে যেন আর কোনো ধরনের হত্যা না হয়, সীমান্তে যেন